তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পের ডালি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকের গল্প এটাই বাস্তব। রচনা সুকান্ত মজুমদার। গল্প পাঠে আমি সুব্রত। বিশেষ ভূমিকায় সাইমা। আমাদের পরিবেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প এটাই বাস্তব। দূর থেকে ভেসে আসছে কোনো এক ঘণ্টা ধ্বনি। পশ্চিমের আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের ছটা। আকাশের কিছু অংশ দেখে মনে হচ্ছে যেন একটি সোনার নদী বয়ে চলেছে, আর সেই নদীর উপর প্রতিফলিত হচ্ছে আজকের দিনের জন্য সূর্যের শেষ রক্তিম হাসিটি। নদীর অপর পাড়ে মনে হয় রামধনু উঠেছে। খানিক আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। কিছুটা অন্যমনস্ক হয়েই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল সপ্তর্ষি, আর ঠিক তখনই তার চোখে পড়ে গেল প্রকৃতির এই অদ্ভুত রূপ। মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে এই অপরূপ দৃশ্যকে অবলোকন করছে সপ্তর্ষি। চেয়ে আছে দূরের ওই রাশি রাশি মেঘমালার দিকে। মনে হচ্ছে যেন ওই নদীর উপর দিয়ে অনেক দূর থেকে মেঘরূপী কোনো এক পালতোলা জাহাজ চলে আসছে তার দিকে। আর তার সাথে সাথে ঘণ্টাধ্বনিটিও যেন ক্রমশ বেড়েই চলেছে। মনে হচ্ছে এই ঘণ্টাধ্বনি কোনো সাধারণ ধ্বনি নয়, এ তার মৃত্যুর ঘণ্টা। ক্রমশই উতলা হয়ে উঠছে সপ্তর্ষি। এমন মানুষ তো খুবই কমই আছে এই পৃথিবীতে যারা মৃত্যুকে সামনে থেকে দেখতে পেয়েও শান্ত থাকতে পারে। মৃত্যুর সামনে যারা শান্ত থাকে তারা তো মহান মানুষ। সপ্তর্ষি তো একজন অতি সাধারণ মানুষ। কিছুই বুঝতে পারছে না সপ্তর্ষি, কি করবে সে এখন। হঠাৎই কাঁধের মধ্যে একটা হাতের স্পর্শ অনুভব করলো সপ্তর্ষি। চমকে উঠে পাশে তাকিয়ে দেখল সিঞ্চিতা দাঁড়িয়ে আছে। এত ভাবছো কেন? কিছু একটা পথ আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। কি পথ পাবো বলতে পারো? আমি তো কিছু ভাবতে পারছি না। আহা, ডক্টর সান্যালকে বললেন এখনই এতটা চিন্তা করার মতো কিছুই হয়নি। আগে রিপোর্টটা ওনার কাছে আসুক, উনি কনফার্ম হন, তারপর না হয় ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। না না সিঞ্চিতা, তুমি বুঝতে পারছো না, প্রতিটি বিষয়েরই একটা ভালো একটা খারাপ দিক আছে। যদি বাই চান্স রিপোর্টটা খারাপ আসে তখন কি হবে? তখন ট্রিটমেন্ট করাতে হবে। আর কি হবে? কিভাবে ট্রিটমেন্ট করাবো জানো? একটা ব্রেন টিউমারের ট্রিটমেন্ট করাতে কত খরচ? এখনো অবধি আমাদের নতুন ফ্ল্যাটের ইএমআই পর্যন্ত শেষ হয়নি। আমাদের একমাত্র মেয়ে রুবির বয়স মাত্র 12 বছর। ওর পড়াশোনার খরচ আছে, ওর ক্যারিয়ারের কি হবে? না না সিঞ্চিতা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। হঠাৎই এক অদ্ভুত নিস্তব্ধতা। দুজনেরই কারোর মুখেই কোনো কথা নেই। নীরবতা যেন এক করাল গ্রাসে গিলতে আসছে ওদের। সপ্তর্ষির মনে হয় কোনো এক সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছে ওরা। ঘুরতে ঘুরতে হঠাৎই কোনো এক চোরা বালির মধ্যে পা পড়ে গিয়েছে ওর। ধীরে ধীরে তার সমস্ত শরীরটা ডুবে যাচ্ছে বালির মধ্যে। যত সে হাত পা ছুঁড়ে নিজেকে উদ্ধার করার চেষ্টা করছে ততই সে যেন তলিয়ে যাচ্ছে চোরা বালির গভীরে। দূরে দাঁড়িয়ে অসহায়ভাবে চেয়ে রয়েছে সিঞ্চিতা, রুবি, কিন্তু ওদের কিচ্ছুটি করার নেই, কিচ্ছু করার উপায় নেই। নীরবতা ভঙ্গ করল সিঞ্চিতাই। দেখো সপ্তর্ষি, আগে তুমি নিজেই তো বলতে প্রতিটা বিষয়েরই একটা ভালো আর একটা খারাপ দিক থাকে। তুমি যদি খারাপ দিকটা নিয়ে বেশি চিন্তা করো তাহলে তোমার ভালো দিকটা একসময় বেশিরভাগটাই ঢাকা পড়ে যাবে, আর নেগেটিভিটিতে পুরো জীবনটাই ভরে যাবে। তাই আমরা ভালোটাই ভাববো, আর কিছুতেই আমাদের খারাপ হবে না। তুমি দেখে নিও। সিঞ্চিতার কথাগুলো সপ্তর্ষিকে যেন নতুন করে অক্সিজেন জোগালো।
ওর মনে হলো চোরা বাড়ির মধ্যে তলিয়ে যেতে যেতে হঠাৎই কেউ যেন একটা মোটা দড়ির গোছা তার দিকে ছুঁড়ে দিয়েছে। আসলে কী বা করতে পারে সপ্তর্ষি? ৩৫ বছরের একজন যুবক জীবনের এই যুদ্ধের সামনে দাঁড়িয়ে লড়াই করে চলেছে। পড়াশোনায় যে সে খুব ভালো ছিল তা কোনোদিনই নয়। ছাত্র হিসেবে সে চিরকালই গড়পড়তা ছিল। স্কুলে বা কলেজে যখনই কোনো পরীক্ষা হতো মোটামুটি ভালো নম্বর পেয়েই সে উতরে গেছে। কিন্তু সে তো একজন অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান। তার পিছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে তো তাকে প্রতিষ্ঠা করার ক্ষমতা তার বাবা নেই। গ্র্যাজুয়েশনের পরে একটা ছোটোখাটো সেলসম্যানের চাকরি পেয়ে গিয়েছিল। সিঞ্চিতার সাথে প্রথম আলাপ সেই কলেজেই। তারপর যা হয় আর কি, প্রথমে বন্ধুত্ব, আর তারপরে দুজন দুজনের প্রিয় বন্ধু। কলেজ জীবন শেষ হওয়ার পরেও তাদের সেই বন্ধুত্বটা রয়ে গিয়েছিল। আস্তে আস্তে দুজনের বন্ধুত্বটা নিজেদের অজান্তেই ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল। তারপর থেকে দুজনেই দুজনের ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। সিঞ্চিতাও সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। যখন ও স্কুলে পড়ে তখনই ওর বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। তারপর সংসারের হাল ধরে ওর মা। একটা অফিসে রিসেপশনিস্টের কাজ পান উনি। তারপর সিঞ্চিতা আর একটু বড় হলে ছোট ছোট বাচ্চাদের টিউশন করিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতো। এইভাবেই সব কিছু চলছিল। এমন সময় সপ্তর্ষির সাথে কলেজের তার আলাপ হলো। কলেজ জীবন শেষ করার পরেই সপ্তর্ষির মা মারা গিয়েছিল। বাপ ছেলেতেই সংসার চলছিল। মা চলে যাওয়ার বছরখানেক পরেই বাবাও চলে গিয়েছে মায়ের কাছে। সত্যি কথা বলতে কি, সিঞ্চিতা ও সপ্তর্ষি দুজনেই যেন দুজনেরই অবলম্বন হয়ে উঠেছে। এদিকে সপ্তর্ষিও সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় উন্নতি করেছে। এখন সে একজন সাধারণ সেলসম্যান নয়, একটা বড় কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ। তার অধীনে অনেকেই কাজ করে এবং তার কাজে কোম্পানিও বেশ খুশি। সেই খুশির প্রকাশ তারা বিভিন্ন রকম ইনসেন্টিভ ও প্রমোশনের মাধ্যমে জানিয়েছে। এরপর ওদের বিয়ে হয়। বিয়ের বছর দেড়েকের মধ্যেই ওদের একমাত্র মেয়ে রুবির আগমন। কলকাতায় সে একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিনেছে। অবশ্য লোন নিয়ে। ফ্ল্যাটের জন্য মাসিক কিস্তিতে ইএমআইও দেওয়া হচ্ছে। ইএমআই শেষ হতে আরও মাস 6 বাকি আছে, কিন্তু ওদের আর তরসই ছিল না, বিশেষ করে সিঞ্চিতা আর রুবির। লোন শোধ করা হয়ে গেলেই নতুন ফ্ল্যাটটাকে নিজেদের মতো করে সাজাবে ওরা। এভাবেই ভালো মন্দই কেটে যাচ্ছিল ওদের, যেন একটা ডিঙি নৌকা ছোট বড় বিভিন্ন রকম ঢেউ সামলে সামনের দিকে এগিয়ে চলেছে। এরই মধ্যে শুরু হলো এই নতুন বিপত্তি। কিছুদিন ধরে মাথায় খুব ব্যথা হচ্ছিল সপ্তর্ষির। প্রথমে তো মাথা ব্যথার ওষুধ খেয়েই সামলে দিয়েছিল। তারপর ক্রমশ মাথা ব্যথা বাড়তে থাকায় বাধ্য হয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। সপ্তর্ষির সমস্ত লক্ষণ শুনে ডাক্তার ওর ব্রেনের একটা স্ক্যান করতে দিয়েছে। তার সাথে ডাক্তার নিজের একটা আশঙ্কার কথাও ওদের জানিয়েছে, ব্রেন টিউমার। হঠাৎ যেন খুব ঠান্ডা লাগতে লাগলো সপ্তর্ষির। শরীরের মধ্যে মৃদু ঝাঁকুনির অনুভব করলো সে। মনে হচ্ছে দূর থেকে কেউ তাকে ডাকছে, কিন্তু যে নামে ডাকছে এই নামে তো একজনই তাকে ডাকে, সিঞ্চিতা। শরীরের ঝাঁকুনিটা আর যেন বেড়ে গেল। ধড়মড়িয়ে উঠল সপ্তর্ষি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কি 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 গো, কি ব্যাপার তোমার? এই ভর সন্ধ্যাবেলায় তুমি এই রকম ঘুমিয়ে পড়লে? সপ্তর্ষি কিরকম যেন হতভম্বের মতো চেয়ে রইল সিঞ্চিতার দিকে। তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? গত পরশুদিন ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পর থেকেই মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছিল সপ্তর্ষি আর সিঞ্চিতা। কাকে যেন একটা ফোন করবে বলে ব্যালকনিতে এসে বসেছিল। তারপর ঘুম আর এইরকম স্বপ্ন। আসলে আমি ভাবছিলাম ব্যালকনিতে বসে মোবাইলে কারোর সাথে তুমি হয়তো কথা বলছো। না, আসলে দুদিন ধরে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না তো, এই জন্য এরকম ঘুমিয়ে পড়েছিলাম। এই যে শোনো, একটা ভালো খবর আছে। আগে বলো, কি গিফট দেবে? বোকার মতো সপ্তর্ষি চেয়ে রইল সিঞ্চিতার দিকে। এই খারাপের সময় কি এমন ভালো খবর থাকতে পারে যে সিঞ্চিতা তার কাছ থেকে গিফট পেতে চাইছে? একটু আগে ইমেলটা আমি চেক করছিলাম, ল্যাব থেকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। তোমার ব্রেন স্ক্যানের রিপোর্ট নেগেটিভ, যেটা আমরা ভয় করছিলাম আর কি। ডক্টরকে আমি রিপোর্টটা ফরওয়ার্ড করে দিয়েছি, উনি দেখে নিয়েছেন। আমার সাথে ওনার কথা হয়েছে। উনি বললেন মেইন যেটা উনি ভয় পাচ্ছিলেন
সেই দিক থেকে নিশ্চিন্ত হলেন। আর অন্য কারণ থাকতে পারে তোমার এই প্রবলেমটার, কিন্তু সেগুলোর জন্য এত চিন্তা করার কিছু নেই। ওষুধেই সব কিছু ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু কিরকম যেন গুলিয়ে যাচ্ছিল সপ্তর্ষির। এতখানি জীবন্ত স্বপ্ন জীবনে এই প্রথমবার দেখলো ও। মাথায় শুধু ভেসে আসছে ঘণ্টাধ্বনি, পালতোলা মেঘরূপী জাহাজে সেই ছবিটা, সমুদ্র তট, চোরাবালি, সিঞ্চিতা সেই কথাগুলো, যা থেকেও নতুন করে অক্সিজেন পেয়েছিল। শুনছো, ডক্টর কিন্তু কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। ও আচ্ছা। মানেটা কি? এত বড় একটা খবরের এইটুকু মাত্র রিয়াকশন? আসলে একটা স্বপ্ন দেখছিলাম, তাই আর কি। বুঝেছি, সারাক্ষণ প্রচণ্ড চিন্তায় থাকলে যা হয় আর কি। আচ্ছা, ওসব চিন্তাটাই তো এবার ছাড়ো। দুদিন ধরে তোমার জন্য প্রচুর টেনশন নিয়েছি বাবা। আর নয়, ইমিডিয়েটলি কিছুটা রিফ্রেশমেন্ট দরকারই দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তাহলে চলো তিনজনে মিলে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি। আর রাতের খাবারটা না হয় বাইরেই কোনো একটা রেস্টুরেন্টে করে নেব। হুম, কালকের একেবারে ডক্টরের কাছ থেকে ঘুরে এসে তারপরেই বাইরে খাবারের কথা ভাবা যাবে। আর যাই হোক, আমরা যে ব্যাপারে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সেইটা থেকে তো বাঁচা গিয়েছে। শোনো, তুমি একটু বাদে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। রাত্রে কষিয়ে মাংস খাওয়া যাবে। আচ্ছা বাবা, আচ্ছা। আজ রুবিকে তাড়াতাড়ি খাইয়ে দেব। সারা দুপুর খেলা করেছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ও। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। কষা মাংস খেয়ে টেনে ঘুম দেব। হ্যাঁ, সে কি, এই তো এতক্ষণ ঘুমালে। হ্যাঁ, অদ্ভুত তো, রাত্রেবেলা ঘুমাবো না তো কি করব? সিঞ্চিতার কিছু বলল না, মুখের দিকে তাকিয়ে একটু হেসে কিচেনে চলে গেল। এতক্ষণে যেন সপ্তর্ষি আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে। স্বপ্নের রেশটা এখনো মিলিয়ে যায়নি, গায়ের মধ্যে যেন কাঁটা দিয়ে উঠেছে। সপ্তর্ষি মনের মধ্যে থেকে কে যেন বলে উঠল, এটাই বাস্তব, মধ্যবিত্তের এটাই বাস্তব। শেষ হলো আজকের গল্প এটাই বাস্তব। রচনা সুকান্ত মজুমদার। গল্প পাঠে আমি সুব্রত। সিঞ্চিতার ভূমিকায় সাইমা। আমাদের পরিবেশনগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করতে পারেন। এমন নতুন নতুন গল্পগুলি শোনার জন্য সাবস্ক্রাইবও করতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন। নমস্কার।